আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় ইসরায়েল যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয়। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাবেক কূটনীতিক নাসিম ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয়, রাশিয়া বলছে এই কথা। আমরা জানি যে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান, 3 পক্ষই রাজি হয়েছে। কিন্তু একটি আলোচনা চলছে যে আসলে এই যুদ্ধবিরতি আসলে কতদিন পর্যন্ত ঠিকবে? 2 সপ্তাহ পর্যন্ত যাবে তো, নাকি এর মাঝখানে আবারও ট্রাম্প কোনো ধরনের হামলা চালিয়ে বসবে? আমি আলোচনায় যাবার আগে আমি ইসরায়েলের বিরোধী নেতা আজকে একটি বক্তব্য দিয়েছেন, আমি তার সেই বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, ইরানে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয়। এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন। ইসরায়েলের বিরোধী দলের নেতা বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম মূল ইস্যু ইরান, অথচ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না। আমি নাসিম ফেরদৌসকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে কি মনে হয় আসলে এই যুদ্ধবিরতি কতদিন টিকতে পারে? ধন্যবাদ আপনাকে। যুদ্ধবিরতি তো সম্পূর্ণ না, এটা একটা খুবই সাময়িক একটা 2 সপ্তাহের একটা সাময়িক সময়ের জন্য, যে সময়ে অনেকটা নেগোসিয়েশনের নতুন করে পরিকল্পনা করা হবে সব 2 পক্ষেরই। 2 পক্ষ তো না, এখানে 3টা পক্ষ, আসলে 3টা পক্ষেরই। তো ইসরায়েলের পরাজয় এবং যে তাদের বিরোধী দলের কাছে সেটা নেতানিয়াহুর বড় পরাজয়, এবং সেটা যদি উনি দেখাতে পারেন, খুব মানে ইসরায়েলের জনগণের কাছে তুলে ধরতে পারেন যে নেতানিয়াহুর বড় পরাজয়, তাহলে তারই লাভ। কারণ আগামীতে তো ইলেকশন হবে, সেখানে তার লাভ। সুতরাং উনি পরাজয় হিসাবে দেখাবেন। আমি কারো জয় যদি না দেখি, তাহলে পরাজয় বলতে খুব। আপনি কারোর জয় দেখছেন না, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে দুটো দেশই কিন্তু বলছে, যে ইরান বলছে, যুক্তরাষ্ট্র বলছে যে তারা দুজনেই জিতে গেছে। মানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, ইরান তারা বলছে যে তারা জিতে গেছে নিজেদের থেকে, যার যার অবস্থান থেকে বলছে। আসলে হ্যাঁ, এই ইরান জিতে গেছে বলতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র আর ইসরায়েল জিতে গেছে বলা যাবে না, কারণ ইসরায়েলের যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি লেবাননে অ্যাটাক করবে, তারা বলছে তারা সেই লেবাননে করবে, গাজার মানে ওয়েস্ট ব্যাংকে করবে, এগুলোতে করবে তারা অ্যাটাক করে। এইটা তাদের জন্য একটা চলমান যুদ্ধ, যেটা শুরু হয়েছে সেই গাজার যুদ্ধ থেকে, আজকে থেকে 2 বছর আগে। সেই যুদ্ধটাই চলমান থাকবে, কারণ এটার মধ্যে তারা জানে এবং বিশ্বাস করে যে ইরানেরই সব, এটা হচ্ছে ইরানের প্রক্সি ওয়ার। গাজা যেটা হচ্ছে বা ওয়েস্ট ব্যাংক থেকে যেটা হচ্ছে, ইরানের প্রক্সি ওয়ার। সুতরাং ইসরায়েলের মনোভাব যদি এই থাকে যে এখানে প্রক্সি ওয়ার হচ্ছে, তাহলে তারা তো পরাজয় এখনো মানে নেই, ওই 2টা জায়গা তো এখনো রয়েছে। আর ইরানের জন্য জয় বলতে পারেন, কিন্তু তার মানে এই না যে তার বিপরীত জায়গায় যারা আছেন তাদের সম্পূর্ণ পরাজয় হয়েছে বলে। সুতরাং ইসরায়েলের ক্ষেত্রে এটা। আর যুক্তরাষ্ট্র তো এই ডামাডোলের ভিতরে কিভাবে আসলো, এবং এই ধরনের যেসব রেটরিক্স বলা হয়েছে, যেসব 48 ঘন্টার হুমকি, এইগুলো আসলে কোনো সভ্য দেশের রাজনীতিতে বা যুদ্ধ একটা ছেলে খেলা নয়। অনেক মানুষের প্রাণহানি হয়েছে এখানে। সুতরাং এইটার সম্বন্ধে কথা বলতে একটু চিন্তাভাবনা করে ইয়ে করা উচিত ছিল। সেখানে অনেক কথা বলা হয়েছে। সুতরাং যুক্তরাজ্যের দেশ হিসাবে তো পরাজয় না, তারা তো যুদ্ধে আসেনি, তারা তো ডিক্লেয়ার করে আসেন এই যুদ্ধ। হ্যাঁ, প্রেসিডেন্টের জন্য পরাজয় হতে পারে, কারণ তিনি ডিক্লেয়ার করেছেন এটা ওয়ার। দেশ কিন্তু কংগ্রেস যতক্ষণ পর্যন্ত এটাকে একটা যুদ্ধের ক্ষমতায়ন করবে, প্রেসিডেন্টকে বা গভর্নমেন্টকে, ততদিন পর্যন্ত কিন্তু এটা যুদ্ধ না। সুতরাং যুক্তরাষ্ট্র সবসময় বলবে যে আমরা যুদ্ধ করিনি, মানে পরবর্তীকালের কথা আমি সিনারিওতে বলছি, বলবে আমরা তো যুদ্ধ করিনি, আমরা তো যুদ্ধ ডিক্লেয়ার করিনি। ট্রাম্প তো আছেন, এই 4 বছর শেষ হোক, তারপরে তো এটা কন্টিনিউশন। এই যে সংঘাত যেটা হয়েছে, এটার ছায়া কিন্তু আগামী আরও 15 বছর এইভাবে বোঝা যাবে আমি মনে করি। আগামী 15 বছর আরো অপেক্ষা করতে হবে আমাদেরকে, যে আসলে এই সংঘাতটা আরেকবার হবে যে সেটা না, কিন্তু এটা যে র্যামিফিকেশনস, যেটা
সেটা তো একদিনে চেঞ্জ হবে না। এটা ইরান তার সমস্ত কিছুকে আবার নতুন করে গড়ে তুলবে, করতেই হবে তাকে। আর ইসরায়েল সবসময় সচেতন থাকবে যে এটাতে যাতে হামাস মাথা চাড়া না দিয়ে ওঠে। এখন ইরান শক্তিশালী হলে হামাস শক্তিশালী হবে বলেই অনুমান করা যায়। তো সেই জন্য এই আগামী 10-15 বছর এই প্রিপারেশনটা লাগবে, এবং তারপরে বোঝা যাবে যে কার জয় পার পরাজয়। আপনার কাছে কি মনে হয় না যে এই যুদ্ধের পরে যে মধ্যপ্রাচ্য বা নিয়ন্ত্রণ যেটি বা চালকের জায়গা বলা হয় যে ইরানের হাতে এখন চলে এসেছে, আপনি কি সেভাবে দেখেন যে আসলে ইরানের অনেকটা নিয়ন্ত্রণের মধ্যপ্রাচ্য এখন, যদি তার হরমুজ প্রণালী দেখি বা অন্যান্য যারা মিত্র আছে সেই ক্ষেত্রে? আমি মধ্যপ্রাচ্য পুরোটা ইরানের হাতে চলে গেছে এটা মনে করি না। আমি মনে করি ইরান তার শক্তিটা দেখাবার দরকার ছিল, সে দেখিয়েছে। ইরানের কিন্তু কোনো এক্সপ্যানশনের বা কোনো কিছু দখল করে নেওয়ার কোনো নাই, পরিকল্পনা নাই বা ছিল না বলে মনে করি। হরমুজ প্রণালীটা কেন বন্ধ করেছে? যদি তারা এই যুদ্ধে না ঢুকতো বা তাদেরকে যদি আক্রমণ না করা হতো, তাহলে তারা হরমুজ প্রণালী এইভাবে বন্ধ করতো না। এবং যেটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বারবার করে বলেছেন যে হরমুজ প্রণালী তো খোলাই আছে। আসলে তো সব অর্থেই খোলা আছে। এখন আমাকে যে আঘাত করবে, সে যদি সেই খোলা রাস্তায় আসে, আমি স্বাভাবিকভাবেই বন্দুক তুলব। এটাই তো ইরানের বক্তব্য। তো সেজন্য ইরান কিন্তু ওই হরমুজ প্রণালীর ওদিকে কি হবে সেটার মধ্যে খুব যে একটা নাক গলাবে সেটা আমি মনে করি না। বিশেষ করে এখন তো একটা ধ্বংসস্তূপ হয়ে গেছে ইরান, সেটাকে তো তারা গড়ে তুলবে, কিন্তু তারা তাদের ইনফ্লুয়েন্সটা অন্যান্য সুন্নি এলাকায়, ওপারে তো সব সুন্নি, তো সুন্নি এলাকায় তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে বলে আমি মনে করি না। তারা নিজেকেই আবার গড়ে তুলবে, শক্তিমান হবে, এবং একবার তাদের শক্তিটা দেখিয়ে নিয়েছে, এখন তারা চাইবে যে বিশ্ব তাদেরকে সেই সম্মানটা দিক। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি পর্যায়ে শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। শরীফ ভাই, আপনি কি দেখছেন? এটা কি ট্রাম্পের নতুন কোনো চাল নাকি? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি এই যুদ্ধটাকে দেখি ইরানের উপরে আগ্রাসন হিসেবে। আমেরিকা আগ্রাসন চালিয়েছে। কে জয়ী হয়েছে, কে পরাজিত হয়েছে, এটি যদি প্রশ্ন করেন, আমি বলবো ইরান বিজয়ী হয়েছে। কারণ যুদ্ধটা যেহেতু আমেরিকা চাপিয়ে দিয়েছে, আগ্রাসন চাপিয়ে দিয়েছে। ঠিক, রাশিয়া একই কথাই বলছে যে বিনা উস্কানিতে একপাক্ষিক আগ্রাসী হামলা, রাশিয়ার বক্তব্য এটা। সেকেন্ড জায়গাটা হচ্ছে যুদ্ধটা ইরান করেছে ডিফেন্সিভ হয়ে। আমেরিকা, বুশ, সে বারবার হুমকি দিয়েছে নিশ্চিহ্ন করে ফেলবো, নিঃশেষ করে ফেলবো, আজ রাতেই শেষ করে দেওয়া হবে ইরানকে। এই গত রাতের সেই রাতটা চলে গেছে। ইরান সেখানে তার সাধ্য অনুযায়ী প্রতিরোধ করে তুলেছে। এই যুদ্ধের ভেতর থেকে ইসরায়েল, সে যে তার শক্তি সামর্থ্য সম্পর্কে যে ধরনের মিথ ছিল সেটি ভেঙে গেছে। পরিষ্কার হয়ে গেছে আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েলের টিকে থাকার কোনো সুযোগ নাই। আমেরিকা যতদিন তাকে বাঁচিয়ে রাখবে, ঠিক ততদিন ইসরায়েল বেঁচে থাকবে। এবং সে তার আশপাশে যে ধরনের মাতব্বারি করার একটা প্রবণতা ছিল, সম্ভবত ইরান তার ডানাটা ভেঙে দিয়েছে। মধ্যপ্রাচ্যের যে দালাল শাসকরা আমেরিকার পুতুল হয়ে এখানে আমেরিকার পারপাসটা সার্ভ করত, তাদেরকেও ইরান একটা বার্তা দিয়ে দিয়েছে যে হয় সংশোধন হও, তা না হলে ভবিষ্যৎ পরিণতির জন্য প্রস্তুত থাকো। এখন ট্রাম্প নানা সময় যে ধরনের হুমকি দিয়েছে, ইরান কখনোই কিন্তু আগে হুমকিটা দেয়নি। ইরান সেটিকে প্রতিরোধ করেছে এবং এটি তার অধিকার। আত্মরক্ষার অধিকারের জায়গা থেকে ইরান যে পদক্ষেপগুলো নিয়েছে, আর আমেরিকা তার আগ্রাসনটাকে এখানে এস্টাবলিশ করার জন্য যে ধরনের হুমকি দিয়েছে, প্রত্যেকটা জায়গায় আমেরিকা পরাজিত হয়েছে। ট্রাম্প এই ঘটনার ভেতর থেকে তার দেশের মধ্যে কোণঠাসা হয়েছে। এই যুদ্ধের ভেতর থেকে তার ইকোনমিতে একটা প্রভাব পড়েছে, ইরানের উপরেও পড়েছে, কিন্তু আমেরিকার প্রভাবটা আরও বেশি। আর সর্বশেষ আরেকটা জিনিস আমি দেখছি, সেটা হলো ট্রাম্প তার এই যে যুদ্ধ কৌশল, এই কৌশলটা
অন্যদিকে আবার ডাইভার্ট করেছে। এই যে মধ্যস্থতার বিষয়ে সবাইকে বাদ রেখে পাকিস্তানকে টেনে আনার ভেতরে আমার ধারণা যে তার অন্য কোনো একটা পলিটিক্স রয়েছে, এবং এর ভেতর থেকে আমাদের এই সাউথ এশিয়ায় পাকিস্তানের একটা দাপটটা একটু বাড়বে, কারণ তাকে এখানে আমেরিকা মাতুব্বার হিসাবে গ্রহণ করেছে। একটা গ্রামে যখন থানার দারোগা ঢোকেন, অনেক মানুষ থাকে, কিন্তু তিনি যদি বলেন যে এই কুদ্দুস তুমি আমার জন্য একটা ডাব পেড়ে খাওয়াও, দারোগা সাহেব চলে যাওয়ার পরে কুদ্দুস এটি কিন্তু খুব গর্ব করে বলে যে দারোগা আমার নাম ধরে ডেকেছে। পাকিস্তান এই যে সামনে এসেছে, এবং পাকিস্তান তো এক ধরনের মানে নিঃস্ব হয়ে পড়া জমিদার, কিন্তু এর ভেতর থেকে তার হম্বিতম্বিটা বেড়ে যাবে। সাউথ এশিয়ায় সে আবার প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আমি সামগ্রিকভাবে বলি যে ইরানের জনগণ ট্রাম্পের শত উস্কানির মুখেও তারা ঠিক করেছে যে তাদের দেশের শাসন ব্যবস্থায় নানা রকমের ত্রুটি আছে, প্রশ্ন আছে, কিন্তু দেশপ্রেমের জায়গায় ইরানের জনগণ যে উদাহরণটা তৈরি করেছে, এই মুহূর্তে এটি প্রয়োজন ছিল। এই জনগণকে আমেরিকা তার পারপাস সার্ভ করার জন্য নানাভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু ইরানের জনগণ দেশের প্রশ্নে জাতীয় স্বার্থে মাথা নত করেনি এবং সেই খেলায় পা বাড়ায়নি। সারা পৃথিবীর মানুষের খেয়াল রাখা উচিত যে নিজের দেশের মধ্যে অনেক বিষয়ে হয়তো ভিন্নতা থাকতে পারে, অতৃপ্তি থাকতে পারে, কিন্তু দেশপ্রেমের জায়গায় নিশ্চয়ই কোনো পরাশক্তির, আগ্রাসী শক্তির পুতুল হিসাবে ব্যবহৃত হওয়া উচিত। বলা হচ্ছে যে ইরানকে অনেক বেশি ইউনাইটেড করেছে আগে থেকে। আমিও গতকালকে আপনি যদি ইরানের যে মানে বিভিন্ন শহরের যে চিত্রগুলো যদি দেখি, যেভাবে তারা এই ধরনের হুমকির মুখে মানব ঢাল হয়ে তারা রাস্তায় নেমে এসেছিল, এটি খুবই সিগনিফিক্যান্ট। সেকেন্ড এবং থার্ড লাস্ট জায়গাটা হলো যে পৃথিবীর সবথেকে সভ্য দেশ আমরা যাদেরকে বলতাম বা বলার চেষ্টা করি, এবং যারা সম্পদ, অর্থ, প্রযুক্তি নানা জায়গার থেকে সমৃদ্ধ, সারা পৃথিবীকে মানবতা, গণতন্ত্র ইত্যাদি সবক দেন, সেই দেশটির প্রধান বলছে যে আজকে রাতে একটি সভ্যতাকে আমি মাটির সাথে মিলিয়ে দেব। কতটা দম্ভ এবং কতটা হিংস্র হলে একটা দেশের প্রেসিডেন্ট সেই কথাটি বলতে পারে। এবং আমরা আশা করি যে এই ধরনের একজন উন্মাদ শাসককে আমেরিকার জনগণ প্রত্যাখ্যান করবে। ইতোমধ্যেই বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে যে বিক্ষোভগুলো হচ্ছে, অন্তত এই ধরনের একজন উন্মাদকে তার রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমেরিকার জনগণের হাতে যতটুকু শক্তি আছে বা সুযোগ আছে, সেই সুযোগটা তারা ব্যবহার করবে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আপনার বক্তব্য শুনছিলাম, চমৎকার বলছিলেন আপনি। আমি আবারও আপনার কাছে আসতে চাই। খামেনি আজকে একটা বিবৃতি দিয়েছে, মোস্তফা খামেনি। তিনি বিবৃতিতে বলেছেন এটি যুদ্ধের শেষ নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি বন্ধ করতে হবে। তারা যুদ্ধবিরতি মেনে নিচ্ছে, কিন্তু যে প্রশ্নটি আমি আবারও করতে চাচ্ছি, যেটা আসলে এই যুদ্ধবিরতির 2 সপ্তাহ পরে কি আবারও কোনো সংঘাতে জড়িয়ে পড়তে পারে, এরকম কোনো কিছু কি আপনার মনে হয়? এই আশঙ্কা থেকে যাবে, এটা উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। কারণ হলো এখানে এটা হচ্ছে 3টা দেশ, দুটো পাশাপাশি দেশ যদি যুদ্ধ করতো, সেটার যেমন একটা থাকে যে একটা পর্যায়ে আপনার বোঝা যায় যে এখানেই থেমে গেল। তো এখানে ইসরায়েল রয়েছে এবং আমেরিকা তো এই অঞ্চলেরই না, বাইরে থেকে এসে যুদ্ধ করছে। সুতরাং এটাকে একদম উড়িয়ে দেওয়া যায় না সম্ভাবনাকে। আবার যুদ্ধ হতে পারে, এবং হলে সেটা ইসরায়েলের ইন্ধনেই হবে। সেজন্য আমি বলছি যে যখন আমরা জয় পরাজয়ের কথা বলি, এটাকে আমি ঠিক জয় বলতে পারছি না এখনো, মানে পরাজয় কাউকে বলতে পারছি না, কারণ জয় কারো আমি একদম দেখতে পাচ্ছি না। ইসরায়েল এই ইন্ধন রাখবে জ্বালিয়ে, এবং এটা সে ক্ষেত্র বিশেষে আবার যে একা যে গিয়ে ইরানকে অ্যাটাক করবে না, এমন আশ্বাস আমরা পাই না, গ্যারান্টি আসলে দেওয়া যায় না। বিশ্ব রাজনীতিতে কি আসলে এই যে যুদ্ধ, তার কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? যে বা ক্ষমতার যে ভারসাম্য, যেটি একসময় একক আধিপত্যর কথা বলা হতো আমেরিকার, সেই দম্ভ বা সেই মাতব্বারি করার ক্ষমতাটা কি সে হারিয়ে ফেলেছে? কি মনে হয় আপনার কাছে?
সেই দম্ভ তো সে অনেক, তার দম্ভ হারায় নাই, তার দম্ভ তার জায়গায় আছে, কিন্তু আমেরিকার যে দম্ভ সেটা অনেকটাই স্মিত হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। কারণ আমেরিকার মানুষজন এবার তো ভালো করে বুঝেছে এটা কিসের জন্য এই যুদ্ধটা হয়েছে, সেটা বড় কথা। কেন ট্রাম্প এসেছে সেটা তারা জানে, তাদের ডোমেস্টিক ইস্যুর উপরে নির্ভরশীল সেই ব্যাপারটা। এবং সেখানে ওই যে আপনার ইসরায়েলের প্রাইম মিনিস্টারের হাতে অনেক ডকুমেন্টস আছে, অনেক কিছু আছে, নথিপত্র, যেগুলো দিয়ে ট্রাম্পকে সে জব্দ করেছে, সেজন্য ট্রাম্প এসেছে, এসে এটা চালিয়ে গেছে। সুতরাং আপনার প্রশ্নটা হারিয়ে ফেলছে। যেভাবে আমরা দেখছিলাম যে আমেরিকা একাই, কিন্তু এবার কিন্তু তার মিত্ররাও তার পাশে ছিল না। নিটোর খুব মারাত্মকভাবে তিনি সমালোচনা করেছেন, যুক্তরাজ্যের সমালোচনা করেছেন। সেই কেউ কি কাউকে তিনি পাশে পাননি? অনেকবারই তিনি ডেকেছেন যে আসো আসো আমারকে সাহায্য করো, কিন্তু কেউ কি কিন্তু সাহায্য করতে আমরা দেখিনি। আপনার মিত্ররা যখন তাকে ডেকেছিল ইউক্রেনে, সেখানেও তো উনি সাহায্য করেন নাই। সুতরাং এটা তাদের যার যার ইয়ের সিকিউরিটির ব্যাপারটা তারা ওইভাবে চিন্তা করেছে। আমেরিকার এমনিতেই কিছুটা ডাউনফলের দিকে যাচ্ছিল। ট্রাম্প কিন্তু এটা সেকেন্ড টার্ম, আমেরিকানরা বোঝে নাই প্রথমবার, প্রথম 5 বছর দেখেছে না তাকে, দেখে তারপরে 4 বছর না যেই মেয়াদ ছিল সেই মেয়াদ তো পুরোটাই দেখেছে তাকে, এবং তার অনেক কিছুই দেখেছে যেটা আমেরিকার জন্য খুবই ক্ষতিকর ছিল, কিন্তু তারপরেও তো তারা ভোট দিয়ে তাকে এনেছে। সুতরাং আমেরিকানদের উপরে যে একেবারে ভরসা করা যাবে যে তারা পুরা পট পাল্টে দিবে আগামী ইলেকশনে, এইটার সম্ভাবনা খুব কম। এই নভেম্বরে বোঝা যাবে যদি সেনেটে ডেমোক্র্যাটরা আসে, সংখ্যা লঘু হয় না হয়ে সংখ্যা অনেক বাড়ে যদি তাদের এখানে, এবং অন্যান্য গভর্নর্স। আপনার কাছে কি মনে হয় যে আসলে কি সিনেটে বা ইউএস যারা আছে সামনে নির্বাচন, সেখানে কি আসলে ডেমোক্র্যাটসরা জিতবে বলে আমি ক্ষীণ আশা রাখি। ডেমোক্র্যাটসের সমস্যা হলো ডেমোক্র্যাটসরা খুব বেশি ওভার কনফিডেন্ট, এবং ওভার কনফিডেন্সের জন্য প্রত্যেক ইলেকশনে কিন্তু তাদের সংখ্যা কম যায়। আপনি যদি গত কয়েকবারের ইলেকশন দেখেন, তাহলে তাদের ভোটার লিস্টের যেই সংখ্যা আছে সেই মানে 1/3 কখনোই যায় না, আর যে বাকি তুষার যেটা আছে সেটার মধ্যে অনেক সময় কমে যায়। নাহলে আপনি চিন্তা করেন হিলারি ক্লিন্টনের একেবারে অ্যাসিওর্ড জেতার কথা ছিল, সেখানে ট্রাম্প আসছে, হিলারি ক্লিন্টন হেরে গেল। কেন? ডেমোক্র্যাট ওভার কনফিডেন্ট ছিল, তারা সকালে ঘুমিয়েছে, ভোট দেয়নি, তারা ভেবেছে আমার ভোট, ও তো ভোট দিবে, আমারটা না হল দিলেও চলবে। এই যে একটা কমপ্লেসেন্সিস থেকে ডেমোক্র্যাটরা চিরকালই ভুগেছে, এখনো ভুগছে। এইবার যদি নেক্সট টাইম যদি তারা সেনেটে, আর এই যে মিড টার্ম ইলেকশন আছে নভেম্বরে, এই মিড টার্ম ইলেকশনে যদি তারা বদলাতে পারে, যেমন সেনেটে এখন তো তারা মেজরিটি, এই মেজরিটিটা যদি চেঞ্জ করতে পারে ডেমোক্র্যাটরা, এবং দু একটা গভর্নরশিপ আছে যেমন টেক্সাসের গভর্নর, এইসব ক্যালিফোর্নিয়া গভর্নর, এদের যদি গভর্নরশিপটা ডেমোক্র্যাটরা নিতে পারে, তাহলে কিন্তু ইয়ে পাল্টাবে, বিশ্ব রাজনীতিতে তাদের উপস্থিতি এবং তাদের কি বলবো, তাদেরকে যারা যেটা ছিল প্রভাব যেটা ছিল সেটা অন্যরকম হবে। মানুষ তো এখন আমেরিকাকে বিশ্বাস করে না, বিশ্বের কোনো জায়গায় কেউ আমেরিকাকে বিশ্বাস করে না। সেটাকে আবার রিকভার করতে সময় লাগবে, কিন্তু ডেমোক্রেটকে আসতে হবে। কিন্তু শেষ কথা হলো যে ডেমোক্র্যাটই হোক আর রিপাবলিকানই হোক, ইসরায়েলের পক্ষে দুই পার্টি থাকবে। এখন ইসরায়েলে তাদের লিডারশিপ কি আলটিমেটলি ডিসাইড করবে, তার উপরে অনেক কিছু নির্ভর করবে আমেরিকা কিভাবে আসবে। আমেরিকার মানে কোনো ফ্রেন্ডস নাই, কোনো মিত্র। সেটি আমি বলছি না আপনাকে যে আমেরিকার কোনো ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখছি না, কারণ ট্রাম্প যেসব করেছেন সেগুলোর ফলে তো ফ্রেন্ডসকে একেবারে সরিয়ে রেখেছেন উনি। এমনকি ফরাসি প্রেসিডেন্ট গতবার দেখেছিলাম যে ট্রাম্পকে কত আদর আপ্যায়ন করে রিসিভ করলেন, এবার তো একেবারে ভুল পাল্টে ফেলেছেন। সুতরাং এরকম করলে তো কোনো ফ্রেন্ডস থাকবে না, বন্ধু থাকবে না, কোনো মিত্র নাই। তাহলে একেবারেই আমরা দেখছি যে সামনের অবস্থা তার জন্য একাই তাকে চলতে হবে হয়তো সামনের দিকগুলোতে। আমি আপনার কাছে আসবো আবারও, আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তো আমরা দেখছি যে আসলে ইরানের কাছেই আছে, যেটি যুক্তরাষ্ট্র নেওয়া অনেকটা চেষ্টা করেছে। এই হরমুজ প্রণালীর নিয়ে আপনার কি আসলে বিশ্লেষণ? তার আগে বলি যে এই যে ঘটনার ভেতর থেকে, যুদ্ধটার ভেতর থেকে
ট্রাম্প তো অনেক সময় বিরাগের বশবর্তী হইয়া কিন্তু সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে এবং এই লড়াইয়ে সে কাউকে কাছে পায়নি, তাকে বিচ্ছিন্ন করে ফেলেছে সারা পৃথিবী। এবং এর জন্য সে এক ধরনের তার স্বভাবসুলভ যে ধরনের দম্ভ, যাকে তাকে অভিযুক্ত করা এবং এটিকে গোপন রাখেনি, প্রকাশ্যে নিয়ে এসেছে। এর ভেতর থেকে তার অন্যদের সঙ্গে যে স্বাভাবিক সম্পর্ক যেগুলো ছিল, এই সম্পর্কের ক্ষেত্রে আমার ধারণা ভবিষ্যতে প্রভাব পড়বে। কারণ তার বারবার মনে পড়বে সে ইরানে পরাজিত হয়েছে, ওই যে শিকার ধরতে এসে ব্যর্থ হওয়া বাঘ যেভাবে তাকে সে নিজের উপরে যেমনিভাবে আস্থাটা হারিয়ে ফেলে, একই ঘটনা এখানে ঘটল। ইরান এই যুদ্ধের ভেতর থেকে তার অর্জন অনেকগুলো। তার একটা বড় অর্জনের জায়গা হচ্ছে এই যে হরমুজ প্রণালী। সম্ভবত ইরানের পুরো প্রত্যাশাটা বা শর্তটা এখানে পূরণ হবে না, কারণ এটি নিয়ে আলোচনা হবে। এখন পর্যন্ত কিন্তু তার শর্তগুলো সে উপস্থাপন করেছে, কিন্তু তার যে অন্যান্য পক্ষগুলো আছে সবাই কিন্তু মেনে নেয়নি। তবে ইরান এটি নিয়ে এক ধরনের বার্গেনিং করার সুযোগটা পেল। এর ভেতর থেকে ইরানের যে ইকোনমি উপকৃত হবে, এগুলো আমরা জানি যে টোল আদায় করতে পারবে। তবে তার আত্মবিশ্বাসটা বেড়ে গেল যে সে একা লড়াইটা করতে পারে। তার পাশে পৃথিবীর সব থেকে শক্তিধর যে দেশটা, যার সম্পর্কে আমরা জানি, আবার তার সাথে পৃথিবীর আর একটা দেশ যার তথ্য প্রযুক্তি থেকে শুরু করে প্রযুক্তিগত জ্ঞান অনেক অগ্রসর, এটা আমরা জানতাম। তাদের বিরুদ্ধে ইরান লড়াই করেছে একা, তার প্রতিবেশী বন্ধু। এবং মজার ব্যাপার হলো আরেকটা, যে আমরা পৃথিবীর অনেকগুলো জায়গায়, বিশেষ করে আমাদের এইসব জায়গাগুলোতে মানুষের পরিচয় দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ধর্মকে টেনে আনার একটা প্রবণতা আছে, যে তোর আমার সেম ধর্ম, সুতরাং আমাদের মধ্যে সখ্যতা এরকমের থাকবে, সেরকমের থাকবে। কিন্তু ইরানের ক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম যে ওখানে ধর্মের পরিচয় কোনো কাজ করল না। মধ্যপ্রাচ্যের যে দাসত্ব যারা করছে আমেরিকার সরকারের, তাদের ধর্মের পরিচয় কিন্তু যে ইরানিদের প্রায় কাছাকাছি এক জায়গায়। সুতরাং রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, কূটনৈতিক সম্পর্ক, এই জায়গাগুলোতে যারা বারবার ধর্মীয় পরিচয়টা টেনে আনার চেষ্টা করে, এদের বড় অংশই হলো নির্বোধ। আপনি ভারতের সাথে নেপালের সম্পর্কটা যদি দেখেন, প্রায় একই। এই ধরনের প্রায় সব জায়গা আছে। ইরানকে এখন পুনর্গঠনের জন্য একটা লম্বা লড়াইয়ে নামতে হবে। তাদের নেতৃত্ব, যারা ইরানকে নেতৃত্ব দিয়েছে, এই পর্যন্ত নিয়ে এসেছে, এই যুদ্ধে ইরানের সবথেকে বড় ট্রাজেডিটা হচ্ছে, সবথেকে বড় ক্ষতিটা হলো যে সে তার দীর্ঘদিনের নানা ঘাত প্রতিঘাতের ভেতর থেকে গড়ে ওঠা যে দক্ষ নেতৃত্ব, তাকে হারিয়েছে। সুতরাং তাকে এই ধরনের একটি অবস্থায় একটা দীর্ঘ লড়াই গড়ে তুলতে হবে। যেমনিভাবে তার পুনর্গঠন, অবকাঠামো, তার প্রযুক্তি, একই সঙ্গে নেতৃত্ব গড়ে তোলার জন্য তাকে হয়তো অনেক দিন লড়াইটা করতে হবে। তবে ইরানের জন্য শুভকামনা। ইরান বিজয়ী হয়েছে, এই ক্ষেত্রে আমার মনে হয় কোনো ধরনের কোনো বিতর্কের অবকাশ নেই। কিন্তু যেটি আপনি বলছেন যে নেতৃত্ব, সেই আমরা দেখছি যে ইরানের নেতৃত্ব কখনোই, অনেককে চেষ্টা করা হয়েছে, যুদ্ধের আগে অনেক প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে সেখানে, কিন্তু সেই শূন্যস্থান কিন্তু আমরা দেখিনি, এখনও এবারও দেখা যায়নি। মানে তাদের নেতৃত্ব সবসময় প্রস্তুতি থাকে। ইরানে আমেরিকা একটা গোলাম আজম তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা ফেল করেছে। গোলাম আজম, একটা গোলাম আজম দেশের বিরুদ্ধে আর কি। আপনি খেয়াল করেছেন যে ইরানের রেজিম চেঞ্জের জন্য অস্ত্র দেওয়া হয়েছে, কুর্দিদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। আমেরিকা এমন কোনো পথ এবং পদ্ধতি নেই যেটি অ্যাপ্লাই করেনি। কিন্তু স্বস্তির জায়গাটা হলো ওই যেটা বললাম, যে শাসন ব্যবস্থা নিয়ে তাদের মধ্যে প্রচুর ডিবেট আছে। এই যে কয়েকদিন আগেও দেখলাম যে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়ে কার্যকর করেছে। অর্থাৎ ইরানের শাসকরা এই ধরনের পরিস্থিতিতেও তার দেশের মধ্যে
তার যে ভিন্ন মতাবলম্বীদের উপরে ইরানের সরকারের যে নিবর্তনমূলক পদক্ষেপ সেটি কিন্তু বন্ধ করেনি। আবার এটাকে কেন্দ্র করে ইরানের যে ক্ষোভ বিক্ষোভটা, ইরানের জনগণ সেটি প্রকাশ করেনি। তারা প্রায়োরিটি দিয়েছে দেশের স্বার্থকে, দেশের অখণ্ডতাকে। এটি খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং আমাদের প্রত্যাশার জায়গাটা হলো যে ইরানে একদিকে যেমনিভাবে আমেরিকার আগ্রাসন রুখে দিয়েছে, আবার ইরানে নিঃশ্বাস ফেলার মতন একটা পরিবেশও আসুক। ইরানের শাসকরা যদি নিজেদের দেশের মধ্যে এই ক্ষতগুলোকে ভেতরে পুষে রাখে, তাহলে কখনো না কখনো এটি আবার একটা বিস্ফোরক হয়ে দেখা দিতে পারে। সেই কারণে যেমনিভাবে এবার সাহসিকতার সাথে লড়াই করেছে, একই সঙ্গে নিজ দেশের জনগণকে, একটা বড় অংশকে অথবা ক্ষুদ্র অংশকে সে যদি কোনোভাবে এই প্রক্রিয়ার থেকে বাইরে রাখে এবং দেশের ভেতরে যে ধরনের ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় আমেরিকা যে সমস্ত জায়গাগুলোকে আঘাত করে সফলতা অর্জন করেছে, তাদেরকে অবশ্যই তাকে চিহ্নিত করতে হবে। তাদেরকে অবশ্যই সে নিশ্চয়ই আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, জবাবদিহিতার মধ্যে আনবে, এগুলো আমরা চাই। কিন্তু এর ভেতর থেকে ইরানকেও কতগুলো জায়গায় শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আসবো আপনার কাছে, এবার আমি আপনার কাছে আসতে চাই। আমরা প্রথমেই শুনছিলাম যে আমরা জানি যে পাকিস্তান এই যুদ্ধবিরতির ক্ষেত্রে মধ্যস্থতা করেছে। সেক্ষেত্রে পাকিস্তানের কি নতুন করে আবার কোনো এই অঞ্চলে প্রভাব বিস্তার করার কোনো অবস্থান কি আপনি দেখতে পাচ্ছেন? এই অঞ্চলে বলতে মানে সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া বা মধ্যপ্রাচ্যে যে তার কি আবার কোনো নতুন করে অবস্থান তৈরি করতে চাচ্ছে? পাকিস্তান সেই চেষ্টা সবসময় রাখছে, কিন্তু সেটা নতুন করে কিছু সেটি হয়েছে এখন কি মনে হয়? না, কখনোই হয়নি, এখনো হয়নি, আর ভবিষ্যতেও হবে না। ভবিষ্যতেও হবে না? কেন মনে হয় হবে না? পাকিস্তানের একটা ব্যাপার কি, পাকিস্তানের বর্ডার হলো আফগানিস্তানের সাথে আর ইরানের সাথে, বড় বর্ডার, ভারতেরটা বাদ দিলে আর কি। এখন এই দুটেই পাকিস্তান খুব ভালো করে জানে যে আনস্টেবল বর্ডার সবসময়। ইরান আপনি ভুলে যাবেন না 8 বছর একটা যুদ্ধ করেছে, একটা কি বলে এটাকে, কোয়াইট ওয়ার উইথ আমেরিকা করেছে। এটা ইরাকের সাথে যুদ্ধ করে নাই, তারা আসলে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করেছে, কারণ ইরাকের নিজের কোনো ক্ষমতা তখন ছিল না। এটাকে ইউএসএ প্রোভাইড করেছে, ইন্ধন থেকে শুরু করে সবটাই করেছে ইউএসএ প্রোভাইড। সেইটাই কিন্তু ইরান জয়ী হয়েছে আলটিমেটলি, কারণ ইরান তো আর ভেঙে টুকরা হয়ে যায়নি। তখনও যে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা এখন পর্যন্ত চলমান আছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তো সুতরাং ওই সময় যেরকম ইরান শক্তিশালী ছিল বা শক্তিশালী ছিল না, কম শক্তি ছিল, এখন হয়তো শক্তি বেড়েছে, পারমাণবিক শক্তি বেড়েছে বলে এবং নেগোসিয়েশনের শক্তি বেড়েছে বলে সেখানে ইরান ওইভাবেই থাকবে। পাকিস্তানের ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখছেন? পাকিস্তান আর যখন বর্ডার শেয়ার করে, তখন পাকিস্তান একটু মানে একটা নেগোসিয়েশনে তো কাউকে মধ্যস্থতা করতে হবে। ইরানের নেইবার্স তো আর কেউ নাই, সবার সাথে ইরানের যুদ্ধ, প্রতিবেশী সবার সাথে যুদ্ধ, তাহলে কাউকে তো আইডেন্টিফাই করতে হবে। সেইখানে পাকিস্তান ওই শূন্যস্থানটা পূর্ণ করেছে। এর বাইরে কিন্তু নেগোসিয়েশনের কোনো ক্ষমতা, মানে এটা থেকে আপনার কাছে মনে হয় না পাকিস্তান কোনো বেনিফিট নেওয়ার কোনো কি ধরনের বেনিফিট নেবে? যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পুষ্ট হচ্ছে, সবসময় কামনা করে, সেটা সবসময় ছিল। আমাদের 71-এর যুদ্ধে আমরা দেখেছি পাকিস্তান আপনার চায়নার সাথে, চীনের সাথে এই ধরনেরই তো একটা ইয়ে করে দিয়েছিল, এবং চীনের সাথে বন্ধন, একটা নতুন করে বন্ধন হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেটা কতদিন স্থায়ী হয়েছিল এবং তারপরে কত কিছু, কত জল গড়িয়ে গেছে। সুতরাং ওই ধরনের কোনো স্থান, পার্মানেন্ট একটা জায়গা আমেরিকার সাইকিতে পাকিস্তান করতে পারবে না। জি, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, আমি আবারও আসছি আপনাদের কাছে বিরতির পর। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সাবেক কূটনীতিক নাসিম ফেরদৌস এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আমি এই পর্যায়ে শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আমরা জানি যে ভারত বাংলাদেশের মধ্যে একটি কি সম্পর্ক বলবো, বৈরী সম্পর্ক বলবো না, সম্পর্কের টানাপোড়েন ছিল একটি, সেই জায়গা থেকে এটি উত্তরণের চেষ্টা চলছে সরকারের পক্ষ থেকে। আমরা ভারতের পক্ষ থেকেও দেখছি যে তারা অনেকটা আন্তরিক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সফর করছেন। আপনার কাছে কি মনে হয় যে এই সফরে কি আসলে দুই দেশের সম্পর্কের উন্নতির জায়গা দেখছেন?
ধন্যবাদ। সফরের সিদ্ধান্তটা নেওয়াই তো উন্নতির একটা জায়গা, এটা তো ইন্ডিকেট করে। আমাদের এখানে ভারতের প্রভাব প্রতিপত্তি ইত্যাদি নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক আছে। আপনার সব থেকে কাছের প্রতিবেশী দেশ, আপনি চাইলেই সেখান থেকে আর এক জায়গায় চলে যেতে পারবেন না। কিন্তু আমাদের পারস্পরিক অবিশ্বাসের কতগুলো জায়গা তৈরি হয়েছিল, তার একটা বড় অংশই হচ্ছে ভারতের কতগুলো আচরণের কারণে। এবং আমাদের এখানকার যে পলিটিশিয়ান যারা, তারা এই ধরনের একটা পরিস্থিতি নিজেদের উদ্যোগ নিয়ে ক্রিয়েট করেছিল। ভারত সেটিকে ব্যবহার করেছে। আমাদের জুলাইয়ে একটা অভ্যুত্থান ঘটেছে এবং এই অভ্যুত্থানের পরে রাজনীতিতে একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে আমরা আত্মমর্যাদা নিয়ে সম্পর্কটা ডেভেলপ করব, আত্মমর্যাদা নিয়ে। এটি হচ্ছে জনগণের প্রত্যাশা। কিন্তু যারা জুলাইয়ের পরে, জুলাইয়ের আগে যারা ছিলেন, তারা চেষ্টা করেছেন এক ধরনের আনুগত্য, অন্ধ আনুগত্য, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য নানাভাবে ভারতকে তারা তোষণ করেছেন। কোথাও কোথাও বার্গেনিং করেছেন, আবার কোথাও কোথাও হয়তো সুবিধার জায়গাটা কিছু কিছু আমরা পেয়েছি, এটা তারা বলেন। আবার ভারতকেও কতগুলো বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। তার থেকে বড় বিষয় হলো রাজনৈতিক নেতৃত্ব যে বক্তব্যগুলো দিয়েছে, সেই বক্তব্যগুলো মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে, সংশয় তৈরি করেছে। জুলাই অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এসেছেন, তারা কতগুলো অন্ধ ভারত বিরোধী রাজনীতি এখানে এস্টাবলিশ করতে চেয়েছেন। তারা দেশের স্বার্থ, জনগণের স্বার্থের থেকে তাদের রাজনৈতিক স্বার্থটাকে তারা সামনে নিয়ে এসেছেন। এবং এটি করতে গিয়ে তারা যে কাজটা করেছেন, ভারতের যে প্রভাব, এটি অস্বীকার করার অনিবার্যতা, এটি প্রয়োজন ছিল। কিন্তু সেটি করতে গিয়ে তারা আমেরিকার প্রতি অতিরিক্ত দুর্বলতা প্রদর্শন করেছেন, পাকিস্তানের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা প্রদর্শন করেছেন, এবং করতে গিয়ে ওই যে প্রথম যে কাজটা, সেটি এক ধরনের তারা মিক্সড করে ফেলেছেন। ফলে সুবিধা আমাদের হয়নি এবং প্রায় অনেকগুলো জায়গায় আমরা দেখতে পেয়েছি যে একটা অস্থির এবং অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। আমরা কোনোভাবেই ভারতের কাছে আমাদের স্বার্থ বিলিয়ে দিব না, কিন্তু আমরা একটা আর্টিফিশিয়াল দ্বন্দ্ব তৈরি করে রাখবো না। তাতে আমাদেরও যেমন ক্ষতি হয়, ভারতেরও ক্ষতি হয়। আমরা নতুন সরকার কতগুলো পলিসি অ্যাপ্লাই করছে, আমরা আশা করব তারা তাদের অতীতের যে অভিজ্ঞতাগুলো আছে, কতগুলো অভিজ্ঞতা কিন্তু আছে। বিএনপি এর আগেও দেশ শাসন করেছে, তাদের কতগুলো দুর্বলতা তখনও ছিল, সেই দুর্বলতাগুলো এখন যাতে প্রদর্শন না করে। জাতীয় স্বার্থকে ফার্স্ট প্রায়োরিটি, অন্ধ বিরোধিতা অথবা বিরোধিতার নামে যেন নাটকীয় কোনো ঘটনাটা না ঘটে। আপনি পাবলিক ফোরামে এসে এক ধরনের অ্যাটিটিউড শো করলেন, কিন্তু ভেতরে ভেতরে ভিন্ন ধরনের একটা আচরণ করলেন, এটি যদি হয় পাবলিক ধরে ফেলবে। আর শেষ জায়গাটা হচ্ছে এই যে পারস্পরিক যোগাযোগ, সংযোগ, এর ভেতর থেকে সম্পর্কটা স্বাভাবিক হোক। আমাদের যে পাওনাগুলো আছে, এটি পাওয়ার ক্ষেত্রে সরকার দৃঢ়তার পরিচয় দেবে। একটা পক্ষ এখানে এখনও আছে, তারা কতগুলো আর্টিফিশিয়াল ইস্যু ক্রিয়েট করে এক ধরনের দ্বন্দ্ব টিকিয়ে রাখতে চায়, এবং সেটি তার স্বার্থে। ভারতের মধ্যে বড় ভাই সুলভ যে আচরণগুলো, কন্ট্রোল করার, ডোমিনেট করার যে প্রবণতাগুলো, সেখান থেকে বের হতে হবে। ভারতের গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে যে ধরনের নেগেটিভ প্রচারণাগুলো চালায়, এটা যদি কন্টিনিউ করে, বাংলাদেশের যে সমস্ত অপরাধীদেরকে সে যদি তার দেশে অনবরত প্রোটেকশন দেয়, আশ্রয় দেয়, তাহলে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এক ধরনের অস্বস্তি তৈরি হবে। আর আমার যেটা ধারণা, ভারতের যে পুরনো পলিসি, এক পাত্রে সব ডিম রাখা, সেখান থেকে সম্ভবত ভারত বেরিয়ে এসে বাংলাদেশের অন্যান্য ফোর্সগুলোর সাথে সম্পর্ক ডেভেলপ করতে চাইছে। আমরা চাই ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কটা হবে আত্মমর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে, জনগণ টু জনগণ, নির্দিষ্ট এক বা দুটো রাজনৈতিক দলের সাথে না। জি, মানে আপনি যেটা বলছেন যে এক পাত্রে আর ডিম সম্ভবত রাখতে চাইছেন। আমি আপনার কাছে আবারও আসবো এই পর্যায়ে। আমি নাসিম ফেরদৌসের কাছে আসতে চাই। আপনি এই সফরটাকে কিভাবে দেখছেন? পররাষ্ট্রমন্ত্রী যে সফর করছেন, এটা তো খুব পজিটিভ একটা দিক যে এই সফর দিয়ে কথা বললে হবে না, এটা শুরু থেকে বলতে হবে। দেখেন, যখন নতুন প্রধানমন্ত্রী যখন শপথ নিলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী তার রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়েছেন সেখানে। এর আগে যদি দেখি, বেগম খালেদা জিয়া প্রয়াত প্রধানমন্ত্রী জানা যায়
ফরেন মিনিস্টার নিজে এসেছিলেন। তো ভারত অলরেডি চেষ্টা, মানে তারাই ফার্স্ট স্টেপটা নিয়েছে, প্রথম পদক্ষেপ তারা নিয়েছে যে আমন্ত্রণগুলো তারা অ্যাকসেপ্ট করেছে। এটা তো অফিসিয়ালি দাওয়াত দেওয়া হয়েছে সবাইকে যারা আসবে, তার মধ্যে তারা আমন্ত্রণ অ্যাকসেপ্ট করেছে বা নিজে থেকে উৎসাহ দিয়ে করে বলেছে এবং এসেছে। দুটো জায়গায় তারা উপস্থিত ছিল। তার মানে কি? তার মানে ভারত নিজেও চায় যে বাংলাদেশের সাথে যে বৈরী সম্পর্ক গড়ে উঠেছিল গত 1-1.5 বছরে শেখ হাসিনা যাওয়ার পরে, সেইটাকে তারা উন্নত করতে চায়। তারাও জানে যে শেখ হাসিনা আরেকবার এই দেশে এসে ওই জায়গায় বসার কোনো সম্ভাবনা আর নাই। বাংলাদেশের মানুষ তাকে একেবারেই নিশ্চিন্ত করে দিয়েছে এবং তার দলকেও নিশ্চিন্ত করে দিয়েছে। হয়তো দল ফিরে আসবে কোনো একদিন, অন্য কোনো রাজনৈতিক লোক, মানে নিয়ে, লিডারশিপ নিয়ে, কিন্তু যদি ফিরে আসে, কিন্তু ওনাকে নিয়ে আর আসবে না, এটা আমার বিশ্বাস। এবং ভারত সেজন্য নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করছে। সুতরাং সেই প্রেক্ষিতে এই পররাষ্ট্রমন্ত্রীর এই ভিজিটটা খুবই মূল্যবান, খুবই সময় উপযোগী। এবং এখন যেটা করণীয় সেটা হলো যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে। দেখেন, ডিসেম্বরে আমাদের গঙ্গা চুক্তি শেষ হয়ে যাবে। এটা তো আবার, ওটা তো 30 বছরের চুক্তি ছিল। এখন এটা কি 30 বছরের জন্য আরেকটা চুক্তি করবে, 50 বছরের জন্য করবে, না 3 বছরের জন্য করবে? চুক্তি তো আরেকটা করতে হবে। তো এইগুলোর জন্য এখনই সময়। তিস্তা চুক্তির ব্যাপারে আপনি কি আশাবাদী? তিস্তা চুক্তি তো একা সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে নির্ভরশীল নয়, এবং সামনে তো ইলেকশন ওদের, আর পশ্চিমবঙ্গে তো ইলেকশন। তো এই ইলেকশন যখন হবে তখন বোঝা যাবে যে এইবার যখন, মানে এইবার বলতে আগের বার যখন তিস্তা চুক্তিটা হওয়ার কথা ছিল, তখন মমতা ব্যানার্জি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। উনি যদি আবার সরকার গঠন করেন তাহলে উনি তো আবারও তাই করবেন, বাধাই দিবেন। যদি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে, যদি বিজেপি আসে, তাহলে হয়তো সেই জিনিসটা অন্যরকম হবে। হয়তো কেন, নিশ্চয়ই অন্যরকম হবে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ভিন্নভাবে তাকায়। কিন্তু ভারতেও তো ইলেকশন, সম্পূর্ণ ভারতেই তো ইলেকশন, খালি তো স্টেট ইলেকশনগুলো না, এগুলো তো সুতরাং ইলেকশনের পরে কি হবে দেখা যাক। ভারতের নিজের স্বার্থে তারা কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। কারণ তাদেরও তো একটা, আমরা যেরকম আমাদের ভিতরে আমরা দেখি যে অ্যান্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্ট খুব বড়োভাবে গত কয়েক মাস, গত 1-1.5 বছর, 2 বছর এরকম অ্যান্টি ইন্ডিয়ান্স মানে বড় করে উঠে এসছে, ফেনিয়ে উঠেছে। সেটা ভারতেও কিন্তু অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্টস আছে, একেবারে যে নাই তা না। বিশাল দেশের জন্য হয়তো বোঝা যায় না, কিন্তু এটা ক্ষেত্র বিশেষে এক এক জায়গায় এক এক রকম, বিশেষ করে আমাদের বর্ডার এলাকায়। তো সেইখানে এই ভিজিটটা খুবই ইম্পর্টেন্ট, দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হবে এবং কিছু অর্থনৈতিক ব্যাপারে যেসব আলোচনা হবে, এর মধ্যে তো দেখলাম মন্ত্রী যিনি আছেন পুরী, হারদীপ পুরী, ওনার সাথে তো আমাদের পররাষ্ট্রমন্ত্রীর অনেক দিনের সম্পর্ক, ওনারা একসাথে জেনেভায় ছিলেন এক সময়, সেই সুবাদে। তো আমার বিশ্বাস যে অর্থনৈতিক সাইডগুলো খুব ভালো করেই আলোচনা হবে। আর পানি বন্টনের চুক্তি তো অ্যাজ আই সেড, এটা নির্ভর করবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কে থাকবে এবং ইয়েতে পশ্চিমবঙ্গের গভর্নমেন্টে কে আসবে, তার উপর নির্ভর করবে। আরেকটি কথা আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলছিলেন বর্ডারের কথা। বর্ডারের আমরা একটি খবর কয়েকদিন আগে দেখেছি, বিএসএফ এর পক্ষ থেকে একটি খবর দিয়েছে যে তারা অনুপ্রবেশ ঠেকাতে তাদের বর্ডার এলাকায় যেসব জায়গায় তাদের ফেন্স বা বেড়া নেই, সেই সব জায়গায় তারা কুমির এবং বিষাক্ত সাপ ছাড়ার একটা কথা সম্ভাব্যতা যাচাই করছে। আপনার কাছে কি মনে হয় এটি কতটুকু আসলে সম্ভব বা বাস্তবসম্মত বিষয়? আমি জানি না, এটা অবশ্যই গুজব। না, বিএসএফ থেকে বলা হচ্ছে, চিঠিও দেওয়া হয়েছে, তাদের বিভিন্ন ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে যে এটি সম্ভবত যাচাই করে দেখতে। আমাদেরকে তো অফিসিয়ালি কিছু জানানো, বাংলাদেশকে কিছু জানানো হয়নি। তাদের নিজেদের পানিতে তারা কি করবে সেখানে আমরা কিছু বলতে পারি না, কিন্তু যেখানে নদী আমাদের শেয়ার করি সেখানে তারা করতে পারবে কি না, এরা কি আমাদেরকে, ওদের যে অংশ সেখানে যদি তারা ছাড়েও, তাহলে তাদের ব্রিডিং গ্রাউন্ডস যদি ওইটা হয়, তাহলে তো কুমির ওখানে থাকবে। সেটা কি ওখানেই থাকবে কুমির সাপগুলো, নাকি আমাদের এদিকে আসবে, না উল্টা ওদিকে চলে, ওদের ওদিকে চলে যাবে? সেটাই বলছি যে যেখানে সাধারণত কুমির সাপ তাদের নিজেদের অঞ্চলে, তার নিজেদের পানিতে থাকে, পানির উপর নির্ভর করে। এখন আপনার একটা যৌথ নদী, তাতে ছাড়লে তো নদীর পানি এদিক ওদিক সমান,
সুতরাং কুমির এদিকে আসতে কোনো অসুবিধা হবে না, ওদিকে ওদিকে যেতে সমস্যা হবে না। এগুলো কথার কথা, এগুলো আসলে ঠিক ওইভাবে ওটাকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না, কারণ কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এত উন্মাদ হবে বলে আমি বিশ্বাস করি না কোনো দেশে। এই ট্রাম্পের ক্ষেত্রে একটা মানে অ্যাবারেশন ছিল, ভিন্ন ছিল, কিন্তু কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এত উন্মাদ হবে না যে কুমিরা সাপ দিয়ে বর্ডার কন্ট্রোল করবে। এটা কোথাও করে কিনা আমি জানি না, কিন্তু আমার জানা মতে নেই। কিন্তু করতে হলে ওই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমেই করতে হবে। আর একটা যেটা আমাদের করতে হবে, সেটা হলো আসলে বর্ডার এরিয়াতে আমাদেরকে অনেক অনেক বেশি প্রচারণা করতে হবে যে ওইদিকে দুই পক্ষই তো আসা যাওয়া করে, একা তো হয় না। তো সুতরাং এরা গরু চুরি করে, তো গরুটা এনে তো কেউ দেয় বর্ডারে, এরকম এখান থেকে কিছু যায়, সেটা গেলে তো ওখানে কেউ একজন থাকে, দুই পক্ষই জড়িত থাকে, দুই পক্ষই থাকে। তো দুই পক্ষকে ওরা তাদেরটাকে করবে, আমরা আমাদের পক্ষকে আমরা ভালো করে মানে ট্রেনিং দিতে হবে, লোকাল যে লোকজন সেখানে, এবং ওখানে আপনার সুরক্ষা মেনটেন করার জন্য একটা ভালো পজিশনে আনতে হবে, কোনো একটা আনআর্মড প্রোটেকশন থাকবে, সেইভাবে করা যাবে। কিন্তু কুমিরা সাপ দিয়ে কোনো বর্ডার করা যাবে বলে মনে করি না, এটা তো আলকাট্রাজ না। জি, এটি নিয়ে খুব হাস্যরসাত্মক আলোচনা হচ্ছে যে এটি আসলে কতটুকু কিভাবে সম্ভব। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, শরীফ ভাইকে দিয়ে শেষ করতে চাই। আপা বলছিলেন আওয়ামী লীগের রাজনীতির কথা। আজকে আমরা জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধিত অধ্যাদেশ। অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশ জারি করেছিল। আজ জাতীয় সংসদের অধিবেশনে এই অধ্যাদেশটি পাশ হয়। আপনি কিভাবে দেখছেন রাজনীতি বিশ্লেষক হিসেবে? তার আগের অংশের সাথে একটু যুক্ত করে দিই। জি, এই যে ফুয়েল ক্রাইসিসের সময় ভারত কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা যে পাইপলাইন বসিয়েছিলাম এবং আমাদের দেশের মধ্যে এটি নিয়ে প্রচুর রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছে, দেখা গেছে এটি প্রয়োজন ছিল এবং তখন এই পাইপলাইনটা বসানো ভুল ছিল না। এই পাইপ বসানোর কারণে এই সময়কালে আমাদের এখানে একটা ইতিবাচক প্রভাব পড়েছে। অথচ এই বিষয়গুলো নিয়ে অনেক সময় এক ধরনের প্রোপাগান্ডা চালানো হয় এবং মানুষকে উত্তেজনা তৈরি করা হয় মানুষের মধ্যে। সুতরাং এর থেকে শিক্ষা গ্রহণ করা যে আমরা সব বিষয়ে চিলে কান নিয়ে গেছে এটা শোনার সঙ্গে সঙ্গে যাতে অনেকে আমাকে জিজ্ঞেস করতেন যে ভারত নাকি সুড়ঙ্গ খুঁড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। সাধারণ মানুষ এই প্রশ্নগুলো করতেন এবং মানে খুব ঊর্ধ্বতন একজন সরকারি কর্মকর্তা তিনি ঘোষণা দিয়েছিলেন যে চলেন পাইপ ভেঙে যার যার বাড়ির সামনে দিয়ে আমরা নিয়ে চলে যাই। তো এই যে উন্মাদনাগুলো সৃষ্টি করা, কখনো কখনো উন্মাদনা সৃষ্টি করা হয় অন্য রাজনৈতিক উদ্দেশ্যে, তার পেছনে আসলে জাতীয় স্বার্থ থাকে না। পাইপলাইনটা বসানোটা যে যৌক্তিক ছিল এখন সেটি প্রমাণিত হয়। এখন এটি বসানোর ক্ষেত্রে আমাদের যে অর্থ ব্যয় ইত্যাদি সেগুলো নিয়ে প্রশ্ন তোলা যায়, কিন্তু এটি আমাদেরকে ক্ষতি করেনি, উপকার করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির সাথে আওয়ামী লীগ মিশে আছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির জন্য একটা বাস্তবতা। আবার সেই আওয়ামী লীগের বিরুদ্ধে 1400 মানুষকে হত্যার অভিযোগ আছে। সে আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য অন্যায়ের অভিযোগ আছে। আওয়ামী লীগ যেমনিভাবে দুধে দেওয়া তুলসী পাতা না, আবার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির থেকে আপনি এক ফু দিয়ে উড়িয়েও ফেলতে পারবেন না। সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচনই দেখা গেছে যারা অহর্নিশ আওয়ামী লীগেরকে তুলাধুনা করেছে তারা আবার আওয়ামী লীগের বাড়ির দুয়ারে গেছে ভোট চাওয়ার জন্য। আওয়ামী লীগকে তারা লাইফ লাইন দিয়েছে এই নির্বাচনের ভেতর থেকে। বিএনপি যে অস্বস্তি প্রকাশ করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের ব্যাপারে, সে তার জায়গা থেকে সরে গেছে। আমি বিএনপির ওই পজিশনের সাথে একমত যে আপনি একটা রাজনৈতিক দলকে অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করতে পারেন না, কোনো দলকে না। তাদের মধ্যে যারা অপরাধ করেছে অবশ্যই সে অপরাধের বিচার করবেন, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট সময় নিতে হবে। আপনি বিচার করব বলে অপরাধীদেরকে আপনি অনন্তকাল ফেলে রেখে তার ভেতর থেকে রাজনৈতিক সুবিধা নেবেন, এটা মানুষ একসময় বুঝে ফেলবে। আওয়ামী লীগ শক্তিশালী হবে যদি সরকার তার রাষ্ট্র পরিচালনায় সফলতা দেখাতে না পারে। আওয়ামী লীগ বেঁচে থাকবে কি মরে যাবে এটি নির্ভর করছে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির উপরে। তবে
আমাদের এখানে আওয়ামী লীগ এবং বিএনপি এটা রিয়েলিটি। আপনি চাইলেই এদেরকে উচ্ছেদ করে ফেলতে পারবেন না। আরেকটি বিষয় আমি একেবারে শেষ করব, কিন্তু আপনার বলছেন আমি সেটি উল্লেখ করতে চাই। আজকে সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের অবৈধ সম্পদ ও দুর্নীতি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের এক আইনজীবী অভিযোগ করেছেন, দুদক তার অভিযোগটি গ্রহণ করেছে। দুদকে করা অভিযোগে আসিফ নজরুল আইন উপদেষ্টা দায়িত্বকালীন তার পিএস বর্তমান জেলা জজ শামসুদ্দিন মাসুমের দুর্নীতি ও সম্পদেরও অনুসন্ধানের অনুরোধ করা হয়েছে। পত্রিকায় প্রকাশিত সংবাদে বরাত দিয়ে অভিযোগ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলে ৮ মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে ১০০ কোটি টাকা। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি। ঘুষের বিনিময়ে বদলির ক্ষেত্রে প্রতিশ্রুত টাকা পরিশোধ না করায় বদলির আদেশ স্থগিত করার প্রমাণও পাওয়া গেছে। তৎকালীন পিএস শামসুদ্দিন মাসুমের মাধ্যমে এই সমস্ত ঘুষ লেনদেন হয়েছে, এটি পত্রিকার খবর। তো এটা শোনার পরে আমার মুখ থেকে ওই শব্দটা বেরিয়ে আসছে, হায়াল্লা খালেদ। এটা কি শুনছি? আমরা সব থেকে বেশি নীতির কথা যার মুখ থেকে শুনেছি তার সম্পর্কে এই অভিযোগ। তবে এই অভিযোগগুলোর সত্যতা আছে। আপনার মনে থাকার কথা, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল সেটি হলো ডিসি নিয়োগ, এবং ডিসি নিয়োগের পর একটা তদন্ত কমিটি হয়েছিল। সেই কমিটিতে ডক্টর আসিফ নজরুলও ছিলেন। তারা ১.৫ বছর ক্ষমতায় থেকেছেন, কিন্তু সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করেননি। ১৫ দিনের মধ্যে প্রকাশ করার কথা ছিল। ২৫-এর ৯ অক্টোবর তদন্ত কমিটি হয়েছিল, তারা রিপোর্টটা প্রকাশ করেননি। সুতরাং এদের সময় যত যাবে তাদের সম্পর্কে এই তথ্যগুলো মানুষের সামনে আসবে, ইতিমধ্যে আসা শুরু হয়েছে। তাদেরকে আমরা বিশ্বাস করে যে দায়িত্বগুলো দিয়েছিলাম সেই বিশ্বাস তারা ভঙ্গ করেছেন। তাদের টিম লিডার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেভাবে নির্লজ্জের মতো নিজের স্বার্থ যেভাবে দেখেছেন, অন্যদিকে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন। গত ৩ দিন আগে শুনলাম এই ডক্টর আসিফ নজরুল নিজেই বলছেন যে চুক্তিগুলো হয়েছে আমি কিছুই জানি না। অথচ অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের প্রচারে বলেছিল আপনারা এমন গণভোটে হ্যাঁ ভোট দিয়ে এমন একটা পলিটিক্যাল কালচার আপনারা ডেভেলপ করবেন যেখানে রাজনৈতিক দলগুলো, সরকার এবং বিরোধীরা বসে দেশের সিদ্ধান্ত গ্রহণ করবে। অথচ তিনি তার ক্যাবিনেটের সদস্যদের সাথে বৈঠক করতেন না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। এটি যেমন বের হলো। আবার আসিফ নজরুল যতদিন ক্ষমতায় ছিলেন তখন এই কথাগুলো বলেননি, এখন বলছেন। গতকালকে আমাদের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলেছেন যে সরকার তদন্ত করবে। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি, আমরা তদন্ত চাই। কারণ ইতোমধ্যেই অনেক উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠছে। আমরা যাদেরকে এই দায়িত্বে বসিয়েছিলাম তারা জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটাকে সেল করেছে। আমরা অপরাধী যে রঙেরই হোক না কেন, তিনি অন্তর্বর্তীয় দুর্নীতিবাজ হোক, তিনি আওয়ামী লীগের দুর্নীতিবাজ হোক, তারা এই সরকারের দুর্নীতিবাজ হোক, পরিচয়টা হওয়া উচিত দুর্নীতিবাজ, এবং তাকে প্রচলিত আইনে বিচার হবে। আমরা এটি চাই। এরা অনেকগুলো অপরাধ করেছে। হাম নিয়ে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, ১৩৪ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল জুলাই অভ্যুত্থানে, আর এদের ব্যর্থতা, এদের গাফিলতির কারণে গতকালকে পর্যন্ত ১২০টা শিশু মারা গেছে। এরা সব গরিবের শিশু। এরা যদি ঢাকায় গুলশান বনানীর বড় লোকের সন্তানদের শিশু হতো, হয়তো এতদিন বাংলাদেশে কারবালার ঘটনা ঘটে যেত। গরিবের সন্তান, সেই কারণে মানুষ এখন পর্যন্ত কিছু বলছে না। তবে যেহেতু তাদের গাফিলতির কারণে এই শিশুদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এদের বিরুদ্ধে এর কারণেও আমি মনে করি যে তদন্ত এবং বিচার হওয়া উচিত। আজকে আমাকে শেষ করতেই হচ্ছে, সামনে হয়তো আমরা দেখতে পাবো সে ধরনের কোনো পদক্ষেপ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত ১২টায়।